আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের বিজ্ঞান পাঠ্য বইয়ের অধ্যায় 6 আর পার্ট 3 এর আগ পর্যন্ত। সো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পার্ট 4 পার্ট যেটা রয়েছে পরমাণু এবং অণু নিয়ে, সেই পার্টটা নিয়ে আমরা আলোচনা সামনে এগিয়ে নিয়ে যাব। সো বন্ধুরা, চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওর মূল আলোচনা সামনে এগিয়ে নিয়ে যাই। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যদি আমাদের চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো এবং আমাদের চ্যানেলে কোনো ভিডিও তোমার কাছে যদি কোনো রকমের হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। সো চলো এবার আমরা আমাদের ভিডিও আলোচনা একটু সামনে এগিয়ে নিয়ে যাই। আমরা ডাল্টনের মতবাদ থেকে জানলাম যে পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত। আমরা কিন্তু আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম ডাল্টনের মতবাদগুলো মুখস্থ করার জন্য। এই ক্ষুদ্র কণাদেরকে পরমাণু বলা হয়ে থাকে। তবে পরমাণু সাধারণত স্বাধীন বা মুক্ত অবস্থায় থাকতে পারে না। এরা একে অন্যের সাথে যুক্ত হয়ে অণু গঠন করে। অণুরা মুক্ত অবস্থায় থাকতে পারে। মৌলিক পদার্থের বেলায় শুধু ওই পদার্থের পরমাণুরা যুক্ত হয়ে অণু গঠন করে, যেমন দুটি অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে একটি অক্সিজেন অণু গঠন করে। অন্যভাবে বলা যায়, অক্সিজেন নামের মৌলিক পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র অণু দ্বারা গঠিত। আবার অক্সিজেনের একটি অণুকে ভাঙলে অক্সিজেনের দুইটি পরমাণু পাওয়া যাবে। এবার একটি যৌগিক পদার্থ যেমন পানির কথা বিবেচনা করি। একটি পাত্রে কয়েক ফোঁটা পানি নিয়ে একে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করতে থাকি। ধরা যাক এক পর্যায়ে আমরা ছোট্ট এক ফোঁটা পানি পাবো। সেই এক ফোঁটা পানিও কিন্তু অসংখ্য পানির কণার সমষ্টি। এক পর্যায়ে হয়তো আমরা একটি মাত্র পানির কণা পাবো, যে কণাতে পানির বৈশিষ্ট্য বজায় থাকে। এই ক্ষুদ্র কণাটি হচ্ছে পানির অণু। পানির একটি অণু মুক্ত অবস্থায় থাকতে পারে। এর মানে হচ্ছে, আমি তোমাদেরকে সহজে যদি বলি যে এতক্ষণ যে আমরা পড়লাম, সে পড়া থেকে আমরা বুঝতে পারলাম যে মৌলিক পদার্থের ক্ষেত্রে পরমাণুগুলো আলাদা থাকতে পারে এবং যৌগিক পদার্থের ক্ষেত্রে আমরা জানি পরমাণুগুলো অণু হিসেবে থাকতে পারে। একটি পানির অণুকে ভাঙলে আরও ক্ষুদ্র কণা পাওয়া যায়, তবে সেগুলো স্বাধীনভাবে থাকতে পারে না। সেগুলো পানির বৈশিষ্ট্য ধারণ করে না। আসলে তারা আর পানির কণা থাকে না। একটি পানির অণুকে ভাঙলে একটি অক্সিজেন পরমাণু ও দুটি হাইড্রোজেন পরমাণু পাওয়া যায়। অন্যভাবে বলা যায়, একটি অক্সিজেন পরমাণু ও দুটি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে একটি পানির অণু গঠন করছে। এই দেখো, একটা অক্সিজেন, দুইটা হাইড্রোজেন, দুইটা এই তিনটা পরমাণু যুক্ত হয়ে মূলত একটা অণু গঠন করছে। সো এরকম একটা যে যদি থাকে, সহজ কথা বলতে গেলে পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, বা একটা থাকবে যে, মনে করো যে এখানে একটা গোল বস্তু ধরে নিচ্ছ, যে এই গোল বস্তুটা হচ্ছে একটা। এরকম থাকলে এটাকে আমরা বলি পরমাণু। এবং একের অধিক এরকম গোল যদি একসাথে হয়, তাহলে সেটাকে আমরা বলে থাকি হচ্ছে অণু। বা একের অধিক পরমাণু যুক্ত হলে আমরা সেটাকে বলি হচ্ছে অণু। সো একের অধিক পরমাণু যুক্ত হলে বলি অণু। আর পরমাণু হচ্ছে কি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অংশ। মানে একটা মৌলিক পদার্থ ভাঙলে আমরা যা আর পাবো না, একদম শেষ অংশ যেটাকে পাবো, সেটা হচ্ছে একটা পরমাণু। সো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা তেমন কঠিন তেমন কিছু না। তাহলে পরমাণু এবং অণুর পার্থক্য কিন্তু আমরা বুঝতে পারলাম এবং সম্পর্ক কিন্তু আমরা বুঝতে পারলাম। পরমাণু নামক ক্ষুদ্র কণা দ্বারা পরমাণু নামক ক্ষুদ্র কণা দ্বারা পদার্থ গঠিত। কী গঠিত? পদার্থ গঠিত। এরা স্বাধীন অবস্থায় থাকতে পারে না। দুই বা ততোধিক পরমাণু মিলে অণু গঠন করে। এই যে কথাটা বললাম, দুই বা ততোধিক পরমাণু মিলে অণু গঠন করে। একই ধরনের পরমাণু মিলে মৌলিক পদার্থের অণু গঠন করে। আর দুই বা ততোধিক পদার্থের অণু মিলে যৌগিক পদার্থের অণু গঠন করে। অণু স্বাধীনভাবে থাকতে পারে। ঠিক আছে, অণু কিন্তু স্বাধীনভাবে থাকতে পারে, বাট পরমাণু কিন্তু স্বাধীনভাবে থাকতে পারে না। সো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ছিল আজকের ভিডিও। এই ভিডিও আশা করি তোমরা সব কিছু বুঝতে পেরেছো এবং অণু এবং পরমাণু পার্থক্য এবং সম্পর্কে কিন্তু আমি তোমাদেরকে বুঝাতে সক্ষম হয়েছি। সো আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সে ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।